আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। গাজায় আল কাসামের অতর্কিত হামলায় 2 দিনে ইসরায়েলের অন্তত 30 হায়না সেনা খতম। নেতানিয়াহুর আশায় গুড়ে বালি, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, ইরানে হামলা না করতে সতর্ক বার্তা সৌদি যুবরাজ সালমানের। কি করতে যাচ্ছেন প্রেসিডেন্ট পুতিন? ইউক্রেন সীমান্তে রাশিয়ার 50,000 সেনা মোতায়েন, বড় হামলার শঙ্কা। ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাজ্যের খুব কাছে রাশিয়ার যুদ্ধজাহাজ। ইসরায়েলের যুদ্ধ পরিচালনা কৌশলের অভাব রয়েছে, তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট আল জেইসার বিস্ফোরক মন্তব্য। এরদোগানের সঙ্গে সৌদি যুবরাজ সালমানের বৈঠক, গুরুত্বপূর্ণ যেসব বিষয়ে কথা হলো। ট্রাম্পের সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ফোন আলাপের ভিডিও ভাইরাল। একসঙ্গে ধেয়ে আসছে শক্তিশালী 4 ঘূর্ণিঝড়, 74 বছরের ইতিহাসে বিরল ঘটনা। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। গাজায় আল কাসামের অতর্কিত হামলায় 2 দিনে ইসরায়েলের অন্তত 30 হায়না সেনা খতম। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা গত 2 দিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অন্তত 30 সেনাকে হত্যা করেছে। আহত হয়েছে কমপক্ষে আরও 20 জন। গাজায় ইসরায়েলি সেনারা যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধে এইসব সেনাকে হত্যা করেছে হামাস যোদ্ধারা। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম জানিয়েছে, দিনের শুরুতে গাজার উত্তরাঞ্চলে অন্তত 5 জন দখলদার সেনাকে হত্যা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, হামাস যোদ্ধারা আগের দিন অর্থাৎ রোববার যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে আরো 25 জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। তবে ইসরায়েল আজ 4 সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। 4 সেনাই স্টাফ সার্জেন্ট পদমর্যাদার। হামাস টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে আরো বলেছে, প্রতিরোধ যোদ্ধাদের গুণগত অভিযান ইসরায়েলি সেনাদের ব্যর্থতা আবারও নিশ্চিত করেছে। হামাস ইহুদিবাদী সেনাদের বিরুদ্ধে গুণগত হামলা অব্যাহত রেখেছে। হামাস আরো বলেছে, প্রতিরোধ যোদ্ধারা দখলদার সেনাদের বিরুদ্ধে প্রতিদিন গুরুত্বপূর্ণ অভিযান চালাচ্ছে এবং ইসরায়েলি সেনারা ক্ষতির মুখে পড়ছে, তাদের যুদ্ধযান ধ্বংস হচ্ছে। হামাসের প্রতিরোধের মুখে নেতানিয়াহুর স্বপ্ন বাস্তবায়ন হবে না, তারা কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না। নেতানিয়াহুর আশায় গুড়ে বালি, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, ইরানে হামলা না করতে সতর্ক বার্তা সৌদি যুবরাজ সালমানের। ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়ে দেশটির প্রতি নিন্দা জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পাশাপাশি গাজা ও লেবাননে ইসরায়েলি হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এই প্রথমবারের মতো প্রকাশ্যে ইসরায়েলের কঠোর সমালোচনা করলেন সৌদি যুবরাজ। খবর বিবিসি এবং আল জাজিরার। সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ও মুসলিম বিশ্বের নেতাদের এক যৌথ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই সমালোচনা করেন মোহাম্মদ বিন সালমান। আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার যৌথ আয়োজনে গতকাল সোমবার এই সম্মেলন শুরু হয়। এছাড়া ইসরায়েলের প্রতিদ্বন্দ্বী তেহরানের সাথে সম্পর্ক উন্নতি হচ্ছে জানিয়ে ইরানের মাটিতে হামলা শুরু করার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেন তিনি। বক্তব্যে সৌদি আরবের প্রভাবশালী এই নেতা নতুন করে কোনো আগ্রাসন থেকে ইসরায়েলকে বিরত থাকতে সতর্ক করেন। সেই সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতিও আহ্বান জানান তিনি। সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, গাজায় তাৎক্ষণিক সংঘাতের অবসান ঘটাতে এবং ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে না পারা আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা। শীর্ষ সম্মেলনে নেতৃবৃন্দ গাজায় জাতিসংঘের কর্মী এবং স্থাপনার বিরুদ্ধে ইসরায়েলের অবিরাম আক্রমণের নিন্দাও করেন। রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যোগ দেননি। কি করতে যাচ্ছেন প্রেসিডেন্ট পুতিন? ইউক্রেন সীমান্তে রাশিয়ার 50,000 সেনা মোতায়েন, বড় হামলার শঙ্কা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে প্রায় 50,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে ইউক্রেনীয় বাহিনী সেখানে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে।
সোমবার এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, ইউক্রেনীয় সেনারা তুরস্কে রাশিয়ার 50,000 সশস্ত্র শত্রুকে অবরুদ্ধ রাখতে সক্ষম হয়েছে। গত আগস্টে রাশিয়ার কুরস্ক অঞ্চলে আচমকা আক্রমণ চালায় ইউক্রেন। কিয়েভের দাবি ছিল রাশিয়া এই অঞ্চলটি থেকে তাদের বিরুদ্ধে নতুন আক্রমণের পরিকল্পনা করছে এবং তারা সেই আক্রমণ প্রতিহত করার জন্য একটি বাফার জোন তৈরি করতে চেয়েছিল। ইউক্রেনের ওই আক্রমণ রাশিয়াকে সম্পূর্ণরূপে অপ্রস্তুত অবস্থায় ফেলে দেয়। ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হন এবং তারা এখনো সেখানে কয়েকশো বর্গ মাইল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন। এদিকে মার্কিন কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছে রাশিয়া তুরস্কে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে একটি বৃহত্তর আক্রমণের জন্য বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত করেছে। এর মধ্যে উত্তর কোরিয়ার সেনারাও উপস্থিত থাকতে পারে। যদিও ক্রেমলিন এই সৈন্যদের উপস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেনি। রাশিয়া এবং উত্তর কোরিয়া সম্প্রতি তাদের সম্পর্ক আরো দৃঢ় করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছুদিন আগে উত্তর কোরিয়ার সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন, যা দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন উত্তর কোরিয়ার 11,000 সেনা এখন কুরস্কে উপস্থিত। তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে। ইউক্রেনীয় বাহিনী কুরস্কের পাশাপাশি বেলগোরদ এবং ইউক্রেনীয় ভূখণ্ডেও রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। সূত্র সিএনএন। আগামী বছরের মধ্যে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের ভূখণ্ডে যুক্ত করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তিনি বলেছেন যে আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীর ফিলিস্তিনের ভূখণ্ডে যুক্ত রয়েছে, তা প্রত্যাখ্যান করে 2025 সালে পশ্চিম তীর ইসরায়েলের হবে। এর মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের হুমকিরও অবসান ঘটবে। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আরনোহতের বরাতে জানা যায়, গতকাল সোমবার স্মোট্রিচ তার নেতৃত্বাধীন রিলিজিয়াস জায়নিজম পার্টির এক বৈঠকে এই ঘোষণা দেন। বৈঠকে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান স্মোট্রিচ। তিনি আরো বলেন, ট্রাম্পের জয় ইসরায়েলের জন্য দারুণ সুযোগ। ট্রাম্প তার প্রথম মেয়াদে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি, গোলান মালভূমির উপর ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি এবং জুডিয়া ও সামারিয়া অঞ্চলে বসতি স্থাপনের সুযোগ করে দিয়েছিলেন। বাইডেন প্রশাসন আসার আগে পশ্চিম তীরের উপর সার্বভৌমত্ব প্রয়োগের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইসরায়েল। এখন সেই কাজ সম্পন্ন করার সময় এসেছে। স্মোট্রিচ বলেন, ইসরায়েল ও তার মিত্রদের জোট এবং তাদের বিরোধী উভয় পক্ষই বিশ্বাস করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। স্মোট্রিচ আরো বলেন, যদিও কিছু দেশ, বিশেষ করে আরব দেশগুলো এর প্রতিবাদ করতে পারে, এর জন্য ইসরায়েলের পক্ষে সমর্থন এবং স্বীকৃতি লাভে কাজ করছি আমরা। পরে স্মোট্রিচ এক্সে লেখেন, 2025 জুডিয়া ও সামারিয়ার উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বছর। গত জুনে স্মোট্রিচ বলেছিলেন, ফিলিস্তিন থেকে পশ্চিম তীরকে অধিকার করা নিয়ে গোপন পরিকল্পনা রয়েছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্বীকার করেছেন, বিদ্যমান ধারণার বিপরীতে ইসরায়েলের কেউই যুদ্ধ পরিচালনা করে না, তবে যুদ্ধই ইসরায়েলকে ভিন্ন দিকে টেনে নিয়ে যাচ্ছে। পশ্চিম এশীয় বিষয়ক বিশেষজ্ঞ এবং তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট আয়াল জেইসার ইসরায়েল হেইয়ুম পত্রিকায় এক নিবন্ধে লিখেছেন, ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গালান্টকে বরখাস্ত করায় কিছু লোক তাদের অসন্তোষ প্রকাশ করেছে এবং তারা জানিয়েছে যুদ্ধ পরিচালনা করার জন্য কেউ অবশিষ্ট নেই, কিন্তু তারা শীঘ্রই বুঝতে পারবে যে এমনকি গালান্টের দায়িত্ব পালনকারীর সময়ও কার্যকরভাবে যুদ্ধ পরিচালনা করা হয়নি, বরং যুদ্ধই ইসরায়েলকে এদিক ওদিকে পরিচালনা করেছে। পার্স টুডে এবং তাসনিম বার্তা সংস্থার উদ্ধৃতি অনুসারে ইসরায়েলের এই অধ্যাপক যোগ করেছেন, গাজা এবং লেবাননে যুদ্ধের জন্য ইসরায়েলের কাছে কোনো রোড ম্যাপ নেই এবং যুদ্ধ কৌশলের অভাবে একটি ঘটনা থেকে অন্য ঘটনা এবং একটি অভিযান থেকে অন্য অভিযানে লিপ্ত ইসরায়েল। এতে ইসরায়েলের জন্য যুদ্ধের লক্ষ্য অর্জন করা কঠিন হয়ে পড়েছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আয়াল জেইসার আরো স্পষ্ট করে বলেছেন, সেনাবাহিনী এবং রাজনৈতিক কাঠামোর মধ্যে অবিশ্বাস্য এই পরিস্থিতি তৈরিতে একটি প্রধান ভূমিকা পালন করেছে। প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই যুদ্ধ থেকে তার আসল লক্ষ্য কি এবং তিনি ঠিক কি চাইছেন তা সেনাবাহিনীকে বলতে চান না। অন্যদিকে সেনাবাহিনীও অনুমান করতে পারে না যে গাজায় যুদ্ধ অব্যাহত রেখে নেতানিয়াহু আসলে কি চান, অথচ চলমান এই যুদ্ধ অবসানের কোনো আলামত দেখা যাচ্ছে না। এই অধ্যাপক আরো বলেছেন, লেবাননে ইসরায়েল প্রায় 1 বছর ধরে যুদ্ধের চোরাবালিতে আটকে আছে এবং কৌশলগত দৃষ্টিভঙ্গির অভাবে ইসরায়েল ক্রমাগত যুদ্ধে পতিত হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সোমবার বৈঠকটি সৌদি আরবের রাজধানী রিয়াদে ইসলামী সহযোগিতা সংস্থা এবং আরব লীগের যৌথ শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে তুরস্ক এবং সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া প্রেসিডেন্ট এরদোগান ফিলিস্তিন এবং লেবাননে ইসরায়েলের হামলা থামানোর জন্য মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে ইসলামী সহযোগিতা সংস্থার গৃহীত সিদ্ধান্ত এবং পদক্ষেপগুলোর গুরুত্ব তুলে ধরেছেন। সৌদি রাজধানী রিয়াদে সোমবার এক বিশেষ আরব ইসলামী শীর্ষ সম্মেলন শুরু হয়েছে, যেখানে গাজা উপত্যকা এবং লেবাননে ইসরায়েলের চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করা হয়েছে। মূলত মুসলিম দেশগুলো ইসরায়েলের কার্যকলাপের বিরুদ্ধে যথাযথ প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তুর্কির প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে মোবাইল ফোনে অভিনন্দন জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের ভিডিও পোস্ট করেছেন তিনি এবং সেই ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর বিদায়ের পর গত সেপ্টেম্বর মাসে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হয় প্রাবোও সুবিয়ান্তোর। ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফর হিসেবে বেজিং এ গিয়েছিলেন তিনি। সেখান থেকে সোমবার ওয়াশিংটনে আসেন তিনি। এদিকে স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে পৌঁছে নিজের মোবাইল ফোন থেকে ট্রাম্পকে ফোন করেন সুবিয়ান্ত। বলেন, আপনি যেখানেই থাকুন, আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে গিয়ে অভিনন্দন জানাতে চাই স্যার। জবাবে ট্রাম্প বলেন, বেশ, তবে তাই হোক, আপনি যখন খুশি আসতে পারেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে সোমবার ওয়াশিংটনে গিয়েছেন প্রাবোও সুবিয়ান্তো। তবে এর পাশাপাশি ট্রাম্পের সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন কিনা সে সম্পর্কিত কোনো তথ্য দিতে পারেনি তার দপ্তর। ফোন আলাপে সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে সুবিয়ান্তোকে ট্রাম্প বলেন, আমরা ব্যাপকভাবে সাফল্য পেয়েছি। দলের লোকজন বলছে যে গত 100 বছরে এমন জয় দেখা যায়নি। ট্রাম্প আরো বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে তিনি খুব সম্মান করেন। প্রাবোর ইংরেজিরও প্রশংসা করেছেন তিনি। জবাবে ইন্দোনেশিয়ার সাবেক সেনা কর্মকর্তা ও বিশেষ বাহিনীর কমান্ডার প্রাবোও বলেন, এর কৃতিত্ব মার্কিন প্রশিক্ষকদের স্যার। আমি বেশ কয়েকবার প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে এসেছি। একসঙ্গে ধেয়ে আসছে 4টি শক্তিশালী ঘূর্ণিঝড়। বর্তমানে ঘূর্ণিঝড়গুলো প্রশান্ত মহাসাগরে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দুর্যোগের ইতিহাসে এমন ঘটনা বিরল। আবহাওয়াবিদরা বলেছেন, মহাসাগরের উষ্ণতা বেড়ে যাওয়ার কারণেই ব্যতিক্রমী এই ঘটনা ঘটে। তারা আশঙ্কা করছেন, ঝড়প্রবণ ফিলিপিনের জন্য আরো দুর্ভোগ বয়ে আনতে পারে এসব ঘূর্ণিঝড়। মঙ্গলবার জাপানের আবহাওয়া সংস্থা সংবাদ মাধ্যম CNN কে নিশ্চিত করেছে, ঝড় সংক্রান্ত একটি বিষয় রেকর্ড হয়েছিল 1951 সালে। এরপর থেকে গত 74 বছরের মধ্যে এবারই নভেম্বর মাসে 4টি ভিন্ন ভিন্ন নামযুক্ত ঝড় একই সঙ্গে শক্তিশালী হচ্ছে। যৌথ টাইফুন সতর্কতা কেন্দ্রের স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে 4টি ঝড় পশ্চিম প্রশান্ত মহাসাগরের বিশাল এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে, যা ভিয়েতনাম থেকে গুয়াম পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এই 4টি ঝড়ের নাম হচ্ছে টাইফুন ইনশিং, টাইফুন তোরাজি, ক্রান্তীয় ঝড় উসাগি এবং ক্রান্তীয় ঝড় ম্যানি। জানা গেছে, প্রতি বছর ফিলিপিন একাধিক ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। গত মাসে দেশটিতে কয়েকটি টাইফুন ধারাবাহিকভাবে আঘাত করে। এতে করে সেখানে উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হয় স্বেচ্ছাসেবকদের। দেশটিতে এখনো হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। গাজায় আল কাসামের অতর্কিত হামলায় 2 দিনে ইসরায়েলের অন্তত 30 হায়না সেনা খতম। নেতানিয়াহুর আশায় গুড়ে বালি। গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। ইরানে হামলা না করতে সতর্ক বার্তা সৌদি যুবরাজ সালমানের। কি করতে যাচ্ছেন প্রেসিডেন্ট পুতিন? ইউক্রেন সীমান্তে রাশিয়ার 50,000 সেনা মোতায়েন, বড় হামলার শঙ্কা। ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাজ্যের খুব কাছে রাশিয়ার যুদ্ধজাহাজ।
ইসরায়েলের যুদ্ধ পরিচালনা কৌশলের অভাব রয়েছে, তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট আল জেইসার বিস্ফোরক মন্তব্য। এরদোগানের সঙ্গে সৌদি যুবরাজ সালমানের বৈঠক, গুরুত্বপূর্ণ যেসব বিষয়ে কথা হলো। ট্রাম্পের সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ফোন আলাপের ভিডিও ভাইরাল। একসঙ্গে ধেয়ে আসছে শক্তিশালী 4 ঘূর্ণিঝড়, 74 বছরের ইতিহাসে বিরল ঘটনা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।